দেখুন এইবার এসেছি অরিজিনাল যে দাদুর যে বাড়ি, আমাদের যে বাড়ি, তো সেই বাড়িতে এসে পৌঁছেছি। তো এই বাড়িতেই ঠাকুমা আগে এসে উঠতো, উঠে থাকতো, জমির ধান উঠতো, তারপর ওই যে তিল কলা এইসব চাষ হতো, সেগুলো উঠতো, আখের গুড় এসব চাষ হয়ে গুড় টুড় নিয়ে তারপর ঠাকুমা যেত যে গ্রামে থাকতো, কালেশ্বর বলে একটা গ্রাম আছে, সেখানে যেত। এখন বাবা এসেছে এবার নিজের বাড়িতে, তো সেই বাড়িতে এসে এবার সব গল্প হচ্ছে, চেনা পরিচিত এখানেও হচ্ছে, পরপর সব বাড়িতে যাওয়া হচ্ছে, তো সব যাওয়া হচ্ছে, এর বাড়ি ওর বাড়ি। বাড়িতে আসা হয়েছে, এসে এবার সব পরিচয় আবার হচ্ছে, প্রত্যেকটা বাড়ি যাচ্ছি, ঘুরছে, সব বয়স্ক যারা আছে তাহলে তো পরিচয় দেওয়া হচ্ছে, সবাই চিনতে হচ্ছে। তো বাড়িতে এসেছে নিজেদের বাড়ি। এখন আগে ছিল মাটির ঘর, খড়ের চাল, সেটা ভেঙে এখন যারা কিনেছে সেই জায়গা, সেই বাড়িটা, সেটা ভেঙে এখন রিমডেলিং করেছে, আবার বাড়িটা নতুন করে করেছে। তো জায়গাটা আমাদেরই, তো সেটা ভালো লাগলো এসে। আমরা দাদুর ভিটে তো বটে, আমরা বাবার ভিটে, ওই টান, সেই রক্ত টানটা যাবে কোথায়? এসব গল্প। আপনারা যখন এই বাড়ি এসেছি করেন তখন আপনার বয়স অনেক কম, আমার অনেক কম বয়স, সেটা বলছি। রামদাই আমাদের দেখাশোনা করতো, রামদাই সব দেখাশোনা করতো, যা কিছু করার ধান ফান এখানেতে সব বিক্রি হতো, সব ওই ব্যবস্থা করে দিত। সেই জন্য আমরা, মা তো এখানেতে ফাকদুল মা বলতো, আর ওর বাবা তো আসলেই মাছ ফাছ ধরতে বেরিয়ে যেত, তো রোজই মাছ আনতো, আর মা বেশিরভাগ এদের বাড়িতে সময়তে কাটাতো। আমাদের বাড়ি দেখালাম, আমাদের নিজস্ব যে বাড়ি, আমার দাদু যেখানে বসবাস করতেন, ঘর করেছিলেন, তো এখন সেই ঘরটা তো নেই, দেখালাম, সেটা থাকে না। তো এই যে দুর্গা, এই যে বাঁধানো যে বেদিটা দেখছেন, এটা হচ্ছে আমার দাদুর পূর্বপুরুষ সব করতেন, এখানে দাদুরা করতেন, এটা আমাদেরই বেদি। দুর্গা পুজো হতো আগে, তো আমার বাবা তো এখানে থাকতেন না, কোনোদিনই আর আসেননি, তো এখন পড়ে আছে এইভাবে। তো এইখানেতে আগে পুজো হতো এই জায়গাটায়, সেই জন্য তার চিহ্ন রয়েছে এখনো, সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যে দুর্গা পুজো তো একটু টাইলস দিয়ে বসিয়েও দিয়েছে, দুর্গা একটা পিকচার, মা দুর্গার একটা ছবি বসিয়ে দিয়েছে, টাইলসের উপর যে মা দুর্গাও কিনতে পারে সেগুলো বসিয়ে দিয়েছে, আর বেদিটাও বাঁধিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমরা হাটসান্ডি থেকে এবার ব্যাক করছি, ব্যাক করে বাহির মুলুক সব পার হয়ে এবার বোলপুরের রাস্তা ধরেছি, বোলপুরেতে ঢুকেছি। তো বোলপুরে ঢুকে দেখা যাক কোথায়, এবার নিচু বোলপুর ঢুকলাম, বোলপুরে ঢুকে এবার দেখি কোথায় একটু খাওয়া যায়, কোনো রেস্টুরেন্ট পাই কিনা দেখি। তো কোন রেস্টুরেন্টে খাবো, কি যেখানে গিয়েছিলাম সেখানেও একটু খেয়ে এসেছি, তো সেখানে একটু টিফিন হয়েছে, তো এরপর খাওয়া দাওয়া হবে। যা মেন জিনিসটা এখন তুলে নিতে হয়। তো বোলপুর ঢুকেছি, তো বোলপুরের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি, তো দেখুন কোথায় যাচ্ছি। এখন সরু রাস্তা, বেশ গরম করছে, কিন্তু ওয়েদার মনে হচ্ছে না যে এটা উইন্টার সিজন। কি হলো, ওই দিক দিয়ে একটা গাড়ি আসছে, সন্ধ্যার দিকে এখানে ভিড় হয়, ভিড় হয় তো। একটা ব্রিজ পড়ছে তো, হ্যাঁ, এই ব্রিজটা পার হয়ে গিয়ে এবার চৌমাথা, ব্রিজটা পার হয়ে গিয়ে হ্যাঁ, বাঁ দিকে গেলে স্টেশন, আর ডান দিকে গেলে চিত্রামোড় দিয়ে শান্তিনিকেতন। আচ্ছা, তাহলে আমরা শান্তিনিকেতন যাবো, ওই জন্য বোলপুর ঢুকেছি, বুঝলাম। তো বলেই দিয়েছে শান্তিনিকেতন কোন দিকে কি আছে, তো শান্তিনিকেতন যাচ্ছি। শান্তিনিকেতনের কিছু গেলে পুলিশ স্টেশন, তো শান্তিনিকেতন যাব, শান্তিনিকেতনে পিছনে গাড়ি দেখিস, সেই প্রবলেম আবার শুরু হলো। ফার্স্ট গিয়ারে দে, ফার্স্ট গিয়ারেই তো দেওয়া আছে, পিছনে গাড়ি।
এই জন্যই ঢক ঢক করছিল নাকি। আমরা শান্তিনিকেতন যাচ্ছি, তো বোলপুরে চৌমাস্তার রাস্তা আছে, সেইখান থেকে একদিকে শান্তিনিকেতন আর একদিকে শ্রীনিকেতন চলে যাচ্ছে, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। তো শ্রীনিকেতন যেদিকে পড়ছে যে রাস্তাটায়, সেই রাস্তা কিন্তু বেশি দূর নয়, এবার চৌমাথা মোড়ের কাছেই কিন্তু মহামায়া যে হোটেল আছে সেই হোটেলটা। তো সেই হোটেলেতেই আমরা খাবো, দেখা যাক কি খাবো, কি কি খাওয়া যায়। চলুন দেখি, ভেতরে ঢোকা যাক। পাবো না অন্যান্য হোটেলেও খেয়েছি, তো এই হোটেলেতে এসে ভেতরেতে যখন প্রবেশ করলাম তো দেখছি এখানে খুব ভিড় হয়, এই হোটেলটায় ভীষণ ভিড় হয়। আর একটা জিনিস দেখছি, এই হোটেলে খাবার ইয়েটা থালা প্লেট যেটা দেয় সেটা দেখছি শালপাতার প্লেটে ভাত দিচ্ছে, তরকারি ভেজ যে যা খাচ্ছে সব শালপাতার প্লেটে আর শালপাতার বাটিতে। বেশ ভালো সিস্টেম আছে কিন্তু এটা, একটা নতুনত্ব পেয়েছে এই হোটেলেতে। দেখা যাক খাবার কেমন হয়। এই হোটেলে এসে আজকে খাচ্ছি, শ্রীনিকেতন আর শান্তিনিকেতন যাবার চৌমাথা রাস্তার মোড়ে পড়ছে হোটেলটা, হোটেলের নাম বলেছি। তো হোটেলে দেখলাম বেশ ভালো খাওয়া দাওয়া, গরম গরম সরু চালের ভাত, যারা ভেজ খাবেন নিরামিষ খাবেন তাদের জন্য স্পেশাল সেটাও আছে, যারা ডিম মাছ মাংস নেন সেটাও আলাদা। আর শাল পাতাতে দেয় কাপ দেখুন, গ্লাস দেখুন, কাগজের গ্লাস, আর থাকে এই যে বাটি, শাল পাতারই বাটি। এইগুলো একটু রয়েছে নতুনত্ব, ভালোই লাগলো। তবে বেশ গরম গরম ভাত দিচ্ছে, খুব ভালো লাগলো। শ্রীনিকেতনের মোড়েতেই কিন্তু এই মহামায়া হোটেল, কিন্তু খাবার দাবার খুবই একদম সুপার। খেয়ে দেখলাম গরম গরম ভাত, সরু চালের ভাত, তরকারিও একদম খুবই ভালো, আমার ভালো লেগেছে। এরপর যারা খাচ্ছে তাদের কাছে এবার জেনে নেওয়া যায় কেমন। তাহলে আমাকে বললাম না, মুখে জিজ্ঞেস করলাম খাবারই খুবই ভালো, খুবই পুষ্টিকর এবং যে কোনো তরকারি আলু পোস্ত হেভি টেস্টি হয়েছে। আর যে যত খুশি চাইছে যতটা চাইছে পরিমাণ, কিন্তু আমিও দেখলাম নিচে যে যতটা পরিমাণ চাইছে সেই মতোই কিন্তু দিচ্ছে। কি কেমন লাগছে খাবার? ভালো, মোটামুটি খারাপ ভালো ভালো। আর যে যতটা পরিমাণ চাইছে খাবার কিন্তু দিচ্ছে, অ্যাভেলেবেল আছে, সেটা আমি নিজে দেখলাম পরীক্ষা করে খেয়ে। তো একদম যখন শ্রীনিকেতন শান্তিনিকেতন আসবেন ঘুরতে, শ্রীনিকেতন আর শান্তিনিকেতন হচ্ছে এখানে সবজি ভাতে আলু পোস্ত দিচ্ছে, সবজি ভাতে আলু পোস্ত আছে, আর অ্যাভেলেবেল পাচ্ছেন, যতটা চাইছেন ততটাই দিচ্ছে। সব কিছুই কিন্তু যেটা চাইবেন সেটাই দেবে, অ্যাভেলেবেল আছে। তো ভালো লেগেছে। আপনারা যখন শ্রীনিকেতনে আসবেন কেনাকাটা করেন, শ্রীনিকেতন অ্যাড ওপেন, তো এই মহামায়া হোটেলেতে আপনারা এসে খাবেন, একবার অন্তত হলেও একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। বিশ্বভারতী মানে শান্তিনিকেতনে যে বিশ্বভারতী আছে সকলেরই জানা, তো বিশ্বভারতীতে এসেছি। তো বিশ্বভারতীর মধ্যে এখানেতে আমার মাসির ছেলে থাকে, আমার দাদা, তো সেই দাদার কোয়ার্টারে এসেছি। তো চারপাশ ঘুরিয়ে একটু দেখাতে তো ইচ্ছা করছে, দেখবেন নাকি? চলুন দেখাই, যতটা পারি এখন দেখাচ্ছি, তারপর দাদার সঙ্গে পরিচয় করাবো। এখানে শুধু কোয়ার্টার, গাছপালা এখানে কিন্তু মেন, গাছ তো থাকবেই এখানে, এটাই একটা সৌন্দর্য। চারদিকে গাছ আর মাঝে মাঝে কোয়ার্টার, আর যেখানে ক্লাস হচ্ছে বিভিন্ন যে ক্লাস সেশন যা হয়, আবার ছাতিমতলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানেতে ছাতিমতলাতে এসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পড়াতেন একটা সময় যখন থাকতেন, তো সেই ছাতিমতলাও দেখাবো। তো চলুন। আর খুব ঠান্ডা, জানেন তো এই জায়গাটা এত ঠান্ডা, শীতকালেও কিন্তু শীত করছে না। স্পেশাল কি সেটা বলো। এখানকার স্পেশাল হচ্ছে গাছপালা তো থাকবে। দেখুন দাদার ঘরে এসেছি, এই যে এক্সারসাইজ হচ্ছে, বুঝতেই পারছেন, এই যে আমার বডি বেড়েছে, এই জন্য এক্সারসাইজ করছি। তো দাদার সঙ্গে তো পরিচয় করিয়ে দিতে হয়, দাদা রোজ জিম করে, তো দাদা পরিচয় হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দাদা এই জায়গায় ইউনিভার্সিটি প্রফেসর শান্তিনিকেতনে, এই হচ্ছে আমার দাদা বিশ্বভারতীতে। তো এই দাদার কোয়ার্টার এসেছি, বিশ্বভারতীতে থাকে। তো
তো বিশ্বভারতী সম্পর্কে কিন্তু দাদা কিন্তু ভালো বলতে পারবে। হ্যাঁ, এরপরে খানিকক্ষণ বাদে আমি বলবো, বিশেষভাবে বলবো। হ্যাঁ, বিশেষভাবে বলবেন। এখন একটু জিম করে নিচ্ছি। এখানে আমার যে পার্সোনাল যে জিমটা আছে, ওদের এসে ইচ্ছা হলো যে ওটাকে নিয়ে একটু নাড়াঘাটা করবে, একটু এক্সারসাইজ করবে। আচ্ছা, করে নিক, সব মেটাকে একটু। আমার বোন এটা কিন্তু খেলি কেবল হবে না, ফার্স্ট ডায়েট দেন এক্সারসাইজ। আচ্ছা, ফার্স্ট ডায়েট দেন এক্সারসাইজ। সুতরাং আগে ডায়েটটাকে ঠিক করতে হবে। সুতরাং তুমি তোমার যে সমস্ত প্রেসক্রাইব করো ডায়েটে, বলে না মানুষ যা চায় তার ঠিক পায়, মনে মনে চেয়েছিল, ঠিক আছে, এখানে ভালো হবে, প্রফেসরকে জয়েন করবে, কাজ করবে। তবে কাজ হবে। আমি যদি বাটার এটা ওটা সব যদি খাই, ফ্যাট জাতীয় জিনিসও খেয়ে যাচ্ছি, তার সঙ্গে যদি এক্সারসাইজ করি, তবে ওই ব্যাপারগুলো একটুখানি বুঝে বুঝে করতে হবে। ডায়েটের ব্যাপারটা মেন, ফার্স্ট ডায়েট দেন এক্সারসাইজ। একটা চার্ট দিয়ে দেবে দাদা, একটা চার্ট দিয়ে দেবে। আমার বোনকে পড়াতে যায়, সেখান থেকে না কিছু রেসিপি আপনাদের সঙ্গে তো শেয়ার করি, অয়েল ছাড়া রেসিপি শেয়ার করি। আবার কখনো নিয়ে যায় আমার ওরা এখানে প্রচুর অয়েল থাকে অবশ্য, যেগুলো ডিপ ফ্রাই সেটাও থাকে, আবার হালকা ফ্রাইও থাকে, আর অয়েল ছাড়া অয়েল ফ্রিও কিন্তু রেসিপি থাকে। সব রকম রেসিপি তো আনতে হবে, তাই না? বিশেষ করে যেগুলো অয়েল ছাড়া যেগুলো থাকবে সেগুলো মেনটেন করে, এবং তারপরে যদি এক্সারসাইজ করা হয় সেসব জিনিসের ফলটা আর একটু ভালো তাড়াতাড়ি পাওয়া যায়। চেষ্টা করব, কেউ খাবে ডিপ ফ্রাই, কেউ খাবে হালকা ফ্রাই, সব রকমই তো নিয়ে আসি। বলুন না, আপনারাই উত্তর দিন, কমেন্টে লিখে জানাবেন কি রেসিপি চাই আর কেমন, অয়েল ফ্রি না ডিপ ফ্রাই। ঠিক আছে, রইল প্রশ্ন। বিশ্বভারতীটা একটু রাউন্ড দিচ্ছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এখানে বিশেষত্ব কি বিশ্বভারতী, সেটা কিন্তু আমার দাদা বলবে আপনাদের, ঠিক আছে? আমার দাদা হচ্ছে মাসির ছেলে, তো সেই মাসির ছেলে আপনাদের বললাম বিশ্বভারতীতে প্রফেসর। তো এই প্রফেসর এখানে বিশ্বভারতীতে, তো দাদাই বলবে, শেয়ার করবে কি কি বিশেষত্ব আছে এই বিশ্বভারতীর মধ্যে। বিশ্বভারতী প্রাঙ্গণে আজ তোমাদের স্বাগত জানাই। আমার অনেক দিন বাদে তোমরা এখানে এসছো, আমার বোন টুটুল, কেয়া, হ্যাঁ আমরা এসছো, খুব ভালো বেড়াতে এসছো এখানে। আমি তো বিশ্বভারতীর সঙ্গে জুড়ে আছি, ডিপার্টমেন্টে পড়াই, সংস্কৃত ডিপার্টমেন্টে। আর এই যে এই ক্যাম্পাসের মধ্যেই তো আমি থাকি, এইখানেই আমি কোয়ার্টারে থাকি। তোমরা এসছো, দেখো এই জায়গাগুলো। এটা হচ্ছে বহু স্মৃতি বিজড়িত গৌড় প্রাঙ্গণ। এখানে আমরা যে কলকাতায় যে লর্ড সিনহা জানি না, লর্ড সিনহা রোড, লর্ড সিনহা, তাদের যে মূল বাড়ি, তারা এই কাছাকাছি ব্যাপার, সেই সিনহাদেরই দান করা এই জায়গাটা হচ্ছে। তো এটা গৌড় প্রাঙ্গণ নামে প্রতিষ্ঠিত বা প্রচলিত এই জায়গাটা। এখানে অনেক বিশ্বভারতীর অনেক সাংস্কৃতিক কার্যক্রমগুলো এখানে হয়। 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, তারপরে দোলের সময়, হোলির সময়, তার আগে সন্ধ্যেবেলার যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয়, তখন এইখানকার স্টেজেতেই হয়। এই জায়গাটা খুবই স্মৃতি বিজড়িত জায়গা। হ্যাঁ, ওই সামনে স্টেজ রয়েছে, ওই স্টেজেতে হয় ওখানে। আর আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টটা ঠিক এর পিছনেই আছে। মূল রূপে এখানে পাঠভবনের যে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে, মানে ক্লাস 12 পর্যন্ত যাদের, তাদের এই প্রাঙ্গণটার মধ্যে তাদের ক্লাসরুম বা তাদের অফিস রুম এইসব এই জায়গার মধ্যেই তাদের আছে। আর ইউনিভার্সিটির যেটা হবে, সেই ইউনিভার্সিটিটা অন্যদিকে, ভাষা ভবন, বিদ্যা ভবন, শিক্ষা ভবন, সায়েন্স ডিপার্টমেন্টটা অন্যদিকে, তারপরে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে শ্রীনিকেতনে। এরকম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটা প্রায় 7 কিলোমিটার লম্বা, বহু বড় একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে বিশ্বভারতীর মধ্যে মোটামুটি এই স্থানটা হচ্ছে গৌড় প্রাঙ্গণ। তোমরা আজ এসেছো, বেড়াচ্ছ, আমার খুব ভালো লাগছে। এইগুলো ঠিক ক্লাসরুম না, এই যে ছত্রি বলে এগুলোকে, এগুলো আর কি, যে বাইরে যে ক্লাসগুলো হয়, সেই বাইরের ক্লাসগুলো এখানেই হয়, যাতে জল বৃষ্টি থেকে অন্তত এখানটা রক্ষা পাওয়া যায়। সেই জন্য এখানে ছত্রিটা করা হয়েছে এই জায়গায়। এরকম খোলা জায়গাতে ক্লাস, এমনি খোলা জায়গাতে অনেক জায়গায় আমরা দেখতে পাবো, সামনে গিয়ে আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় খোলা জায়গাতে, যেখানে আম্রকুঞ্জ এখানেই আছে, এখানে ক্লাস হয়। ছাতিমতলাটা আর পাশে আছে, আমরা যাব ওখানে দেখে আসবো। ঠিক আছে, চলা যাক তাহলে। বিশ্বভারতীর বিশেষত্বটা কি জানেন তো? এই যে একটু বসার বেদি করে দিয়েছে, আর এই যে জায়গাটা দেখছেন, এইগুলো হচ্ছে স্টুডেন্টরা পড়ে এখানেতে। ঘর থাকতেও কিন্তু ঘরের মধ্যে ক্লাস হয় না, 1 থেকে 12 অবধি এইখানেই ক্লাস হয়, গাছের তলাতে বসে। তো এইরকম রবি ঠাকুর পড়াতেন। তো
এই বেদিতে স্যারেরা বসে আর এই নিচেতে সব স্টুডেন্টরা বসে। তো রবীন্দ্রনাথ টেগোর কিন্তু এইভাবেই পড়াতেন। চলুন আরো দেখায়। এইদিকেও সব ওই যে ওখানেতেও রয়েছে, চারিদিকেই দেখলাম এইভাবে ব্যবস্থাপনা রয়েছে। এদিকে আম্রকুঞ্জ, ওই একটা কিসের স্টেজ করা আছে সব। এই যে স্টেজটা দেখছেন, এখানে কিন্তু কনভোকেশন হয়। এখন তোমরা এসছো এখানে, এটা হচ্ছে আম্রকুঞ্জ, আমাদের বিশ্বভারতীর একটা বিশিষ্ট জায়গা, ঐতিহাসিক জায়গা, সাংস্কৃতিক জায়গা। মুখ্যভাবে এই যে স্টেজটা তোমরা দেখছো, এই স্টেজটা কিন্তু আমাদের আম্রকুঞ্জের স্টেজ। মূল রূপে এখানে যেটা আমাদের কনভোকেশন হয়, সমাবর্তন বলা হয়, সমাবর্তনে এখানে প্রোগ্রাম হয়। তাছাড়াও অনেক 12 মাস এখানে অনেক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের অনেক কিছু এখানেও সেগুলো পারফর্ম করা হয়। স্টুডেন্টরা, টিচার্সরা, বিশেষ করে আমাদের সঙ্গীত ভবনের টিচার্স বা স্টুডেন্টরা সব বিষয়গুলোতে তারা এগুলোকে পার্ট নেয়। এটা বহু পুরনো। আর এই বিশ্বভারতীর একটা সবথেকে বড় একটা বিশিষ্ট বিষয় হচ্ছে এই যে যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ভারতবর্ষের মধ্যে, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তিনিই হচ্ছেন সেখানকার চ্যান্সেলর। কিন্তু এই একমাত্র এই বিশ্ববিদ্যালয়ের, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন প্রধানমন্ত্রী, এক্স অফিসিও। যিনি প্রধানমন্ত্রী হন না কেন, তিনি এখানকার চ্যান্সেলর হবেন। এরকমই একটা প্রথা বহু আগে থেকে এটা চলে আসছে। তো এই হচ্ছে আম্রকুঞ্জ। এই আম্রকুঞ্জের মধ্যে এই জায়গাতে, এই স্টেজেতে এখানে সমাবর্তন অনুষ্ঠান হয়, প্রতি বছর হয়। আমরা সেখানে সবাই এখানে অনুষ্ঠানে ভাগ নিই। আমরা যারা আছি ছাত্রছাত্রীরা, পুরনো ছাত্রছাত্রীরা সবাই আসেন, এখানে প্রোগ্রামটা হয় সেখানে। এই যে ফুলগুলো কি সুন্দর দেখুন, ফুলগুলো দেখতে লাগছে। এই ফুলের আমি নাম জানি না, আপনাদের বলেই দিচ্ছি। তো ফুলগুলো দেখতে দারুণ লাগছে, কি বলেন আপনারা? কত সুন্দর দেখতে লাগছে। ওই দিকটা, হ্যাঁ, ওই গেটটা আছে তো, রাস্তা রয়েছে মাঝে, দু সাইডে কিন্তু এইরকমই ফুল গাছ আছে। ওই সাইডেও তো রয়েছে ফুল গাছ, আর গাঁদা ফুল এগুলো তো আছেই, আরো সব ফুল আছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, কিন্তু একদম বেশ শান্ত আর খুব সুন্দর জায়গা। না এলে সত্যিই বোঝা যায় না। আমি এর আগে এসেছি, কিন্তু আজকেও আবার এলাম। আর এইদিকেও চলো চলো, দেখুন কিছু ফুল শুকিয়ে গেছে এখন, আর কিছু আছে। তো আপনাদের বলেছিলাম না যে ছাতিমতলা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু একটা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আমার দাদা সেটা নিয়ে বলবে, শুনতে থাকুন। এটা হচ্ছে সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে স্বয়ং দেবেন্দ্রনাথ যখন প্রথম এসেছিলেন তখন তিনি এইখানেই তিনি প্রথম সাধনা করেছিলেন। এখানে একটি পুরনো ছাতিম গাছ ছিল, সেই ছাতিম গাছটা তো এখন নেই, কিন্তু তারপরে একটি ছাতিম গাছ লাগানো হয়েছে। এখানে ছাতিমতলা হিসাবেই সেই জায়গাটা প্রসিদ্ধ আছে। এটা মূলত এটা সাধনার স্থান, সাধনার জায়গা। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম এসেছিলেন তখন তিনি এখানে বসেই সাধনা করেছিলেন। এবং বলা হয় যে প্রত্যেকটা স্থানের একটা নিজস্ব একটা মহিমা বা গরিমা থাকে। সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, দেখুন এখানে লেখা আছে, এটা ঠাকুরের ধ্যানের বেদি। আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। সুতরাং বুঝতেই পারছেন, এই হচ্ছে ছাতিমতলা। এই হচ্ছে সেই স্থান, অনেক পবিত্র স্থান। এখানে খুব পবিত্রভাবে এই স্থানটিকে সংরক্ষণ করা হয়েছে এবং আশ্রমিক যারা আছেন এবং বিশ্বভারতীর সমস্ত সদস্য এই স্থানটিকে তারা যথেষ্ট সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই স্থানটি দেখেন। এটি হচ্ছে ছাতিমতলা। এটা হচ্ছে অনেক পূর্ণ স্থান হিসাবে এখানে পরিচিত। আর এই জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুরও বসে পড়াতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। এটা মূলত এটা সাধনার জায়গা ছিল। এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে একমাত্র ওই পড়াশোনা করা প্রথমে স্থানটা ছিল। গাছের তলাতে বসেই কিন্তু ক্লাসরুম থাকলেও কিন্তু ক্লাসরুমে ক্লাস হয় না, হয় 1 থেকে তো 12 অবধি গাছের তলাতে বসেই কিন্তু ক্লাস করানো হয়। কিন্তু এই ছাতিমতলাটা হচ্ছে মূলত একটা সাধনার জায়গা। এই হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর বিশেষত্ব।
দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আজকে সানডের দিন সারাটা দিন আমাদের কাটলো বাইরে বাইরে, এনজয় করলাম। তো এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমরা বাড়ি ফিরছি। তো দাদার বাড়ি এসেছিলাম লাস্ট শান্তিনিকেতন বিশ্বভারতীতে। তো আপনাদের এই ভিডিওর মারফত সবই শেয়ার করেছি, আপনারা দেখবেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেंट করবেন। जल्दी जल्दी सब्सक्राइब कर दीजिए, लाइक कर दीजिए एंड शेयर कर दीजिए, प्यारा सा कमेंट कर दीजिए, जल्दी जल्दी, तुरंत तुरंत। नमस्कार, थैंक यू।